আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ওপর থেকে দেখতে যতটা শান্ত মনে হয় ভেতরে ঠিক ততটাই জটিল। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে যুদ্ধে বিরতি চলছে সেটা নিয়েই আমাদের আজকের আয়োজন। কিন্তু পর্দার আড়ালে আসলে কি হচ্ছে চলুন এই গোপন সামরিক তৎপরতা আর বহুজাতিক হিসাব নিকাশের জটটা একটু খোলার চেষ্টা করি। শুরুতেই বর্তমান পরিস্থিতির মূল কূটাভাস বা প্যারাডক্সের দিকে একটু নজর দেয়া যাক। কাগজে কলমে এটা একটা যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবে এটা কেবলই একটা নামমাত্র বিরতি। কারণ প্রকাশ্যে সংঘাত বন্ধের কথা বলা হলেও ভেতরে ভেতরে কিন্তু খেলা থেমে নেই। অত্যন্ত সুকৌশলের সামরিক সরঞ্জাম লুকানো হচ্ছে, আর আড়ালে ঠিকই ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ভাবা যায়? তো আজ আমরা মূলত ৫টি ধাপে এই পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই ভঙ্গুর যুদ্ধবিরতির কূটাভাস, তারপর পাকিস্তানের দ্বৈত কূটনীতিক খেলা, এরপর আফগানিস্তানে কিভাবে বিমান স্থানান্তর হলো সেটা জানব। শেষে আমরা দেখব পর্দার আড়ালে চীনের প্রভাব, এবং একেবারে শেষে আলোচনা করব বর্তমান দাবি, প্রত্যাখ্যান আর সংঘাত নিয়ে। ঠিক আছে, চলুন আমাদের প্রথম পয়েন্টে যাওয়া যাক। ভঙ্গুর যুদ্ধবিরতির কূটাভাস। এপ্রিলের শুরুতে যখন এই যুদ্ধবিরতির ঘোষণা এলো, তার পরপরই একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়তে শুরু করল। একদিকে বড় বড় কর্মকর্তারা প্রকাশ্যে শান্তির পায়রা ওড়াচ্ছেন, উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, আর অন্যদিকে একেবারে নীরবে লোকচক্ষুর আড়লে তারা নিজেদের সামরিক হার্ডওয়্যারগুলোকে হামলার আওতার বাইরে সরিয়ে নিচ্ছেন। মানে মুখে শান্তির কথা বললেও প্রস্তুতি কিন্তু থেমে নেই। এই যে আড়ালে প্রস্তুতি নেওয়া, এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, পাকিস্তানের দ্বৈত কূটনৈতিক খেলা। এখন এই ব্যাপারটা বেশ চমকপ্রদ। এখানে আমরা দুই পক্ষের একেবারে পাল্টাপাল্টি দুটো দাবি দেখতে পাচ্ছি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে ইরানের RC-130 রিকনেসেন্সের মতো সামরিক বিমান লুকিয়ে রাখা হয়েছে। আবার অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। তারা বলছে, আরে না, এই বিমানগুলোর সাথে সামরিক কোনো সম্পর্কই নেই, এগুলো শুধু কূটনৈতিক দল চলাচলের জন্য সেখানে আছে। এই মার্কিন দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ দারুণ একটা যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, নূর খান বিমানঘাঁটি তো আর কোনো গোপন জায়গা নয়, এটা একেবারে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তো সেখানে এত বিশাল একটা সামরিক বিমানের বহর পার্ক করে রাখা হবে, আর জনগণের চোখ এড়িয়ে সেটা লুকিয়ে রাখা সম্ভব হবে? এটা কি আদৌ বাস্তবসম্মত? তো পাকিস্তান থেকে এবার একটু ম্যাপটা ঘুরিয়ে পাশের দেশ আফগানিস্তানের দিকে তাকানো যাক। আমাদের তৃতীয় পয়েন্ট, আফগানিস্তানে বিমান স্থানান্তর। পুরো অঞ্চলের এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, সেটা বুঝতে এই ঘটনাগুলোর টাইমলাইন বা ক্রমটা একটু খেয়াল করুন। যুদ্ধের ঠিক আগে কাবুলে ইরানের মহান এয়ারের একটা বিমান অবতরণ করে। এরপরই হঠাৎ করে ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যায়। তারপর মার্চ মাসে যখন পাকিস্তান কাবুলে বিমান হামলা চালালো, তখন কিন্তু একটা বেশ ভিন্ন ঘটনা ঘটে। তালেবান কর্তৃপক্ষ ওই ক্রসফায়ার বা হামলা থেকে বাঁচতে দ্রুত সেই ইরানি বিমানটিকে কাবুল থেকে সরিয়ে হেরাত বিমানবন্দরে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আফগান সিভিল এভিয়েশনের কাছে এই বিমান স্থানান্তরের প্রমাণ থাকার সত্ত্বেও তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি সরাসরি বলে দিয়েছেন, না, এটি সত্য নয়, এবং ইরানের এমনটি করার কোনো প্রয়োজন নেই। মানে একেবারে সোজা সাপটা অস্বীকার। এখন প্রশ্ন হল, প্রতিবেশী দেশগুলো কেন এত সাবধানে পা ফেলছে? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। চলে যাচ্ছি আমাদের চতুর্থ পয়েন্টে, পর্দার আড়ালে চীনের প্রভাব। এই যে ডেটাটা আমরা দেখছি, এটা কিন্তু অনেক কিছুর উত্তর দেয়। 2020 থেকে 2024 সালের সিপ্রি ডেটা অনুযায়ী ইসলামাবাদ তাদের প্রধান সামরিক অস্ত্রের প্রায় 80%ই পেয়েছে কোথা থেকে জানেন? চীন থেকে। এই বিশাল সংখ্যাটাই বলে দিচ্ছে বেইজিংয়ের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা ঠিক কতটা নাটকীয়ভাবে বেড়েছে। আর এই গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্কই পুরো পরিস্থিতিকে অবিশ্বাস্য রকম জটিল করে তুলেছে। কারণটা খুব সহজ, আন্তর্জাতিক মঞ্চে চীন হল ইরানের সবচেয়ে শক্তিশালী সমর্থক। আবার একই সাথে চীন পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসাও করছে। ফলে ইসলামাবাদ এখন এমন এক সূক্ষ্ম দড়ির ওপর দিয়ে হাঁটছে, যেখানে কোনোভাবেই বেইজিংকে অসন্তুষ্ট করা চলবে না।
সবশেষে আমরা ফিরে আসছি মূল সংঘাতে, আমাদের পঞ্চম পয়েন্ট, দাবি, প্রত্যাখ্যান এবং সংঘাত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই যুদ্ধ শেষ করার জন্য তেহরান একেবারে নির্দিষ্ট এবং বেশ কড়া 3টি দাবি পেশ করেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীর ওপর ইরানের সম্পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে। এবং তৃতীয়ত, মার্কিন সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বুঝতেই পারছেন, কোনো ছাড় দেওয়ার লক্ষণ এখানে নেই। আর এই কড়া দাবির জবাব কি এলো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই প্রস্তাবটিকে সরাসরি সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রত্যাখ্যানটা ঠিক এমন এক সময় এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার জন্য বেইজিং যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমিংটা খেয়াল করেছেন? এই যে কূটনৈতিক দরকষাকষির একটা ব্যর্থতা, এর তাৎক্ষণিক প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি। হরমুজ প্রণালীতে ছোট আকারের সংঘাত, সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলা, 3টি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে আক্রমণ, আর এর জবাবে 2টি ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা। এই পুরো চিত্রটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই তথাকথিত যুদ্ধবিরতি আসলে কতটা নাজুক অবস্থায় আছে। উভয় পক্ষ থেকেই কিন্তু আঘাত পাল্টা আঘাত চলছেই। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে বলা হচ্ছে সামরিক বিমান লুকিয়ে রাখা হয়েছে, শান্তির দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে, আর অন্যদিকে ড্রোনের অবিরাম হামলা চলছে। প্রকাশ্য কূটনীতি আর গোপন বাস্তবতার মাঝে এই যে একটা বিশাল ফারাক, সেটা দেখে শেষমেশ একটা অমোঘ প্রশ্নই কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। এই ভঙ্গুর শান্তি বা যুদ্ধবিরতি কি তাহলে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে?